আমরা ওনার ব্যক্তিগত জমিদারির প্রজা নই বা ওনার খিদমত খাটার জন্য আমরা আসেনি। আমাদের ডিএ না দিয়ে যদি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেয়, অন্যান্য খেলা মেলাতে যদি খরচ বাড়তি করে, তাহলে কিন্তু এর প্রতিবাদে কিন্তু আমরা রাস্তায় নামবো। আমরা মামলাটা করেছিলাম তিনটে কারণে। একটা হচ্ছে যে এই আতঙ্ক রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বলা, কর্মচারীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে না, কর্মচারী সংগঠন ও সিনা টান টান করে সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে। 2 নম্বর, সরকারকেই বার্তাটা পৌঁছে দেয়া যে দেখো, তুমি যতই ফ্যাসিস্ট হও, যতই ভয়ঙ্কর হও, আমরা কর্মচারীরা কিন্তু আছি, সবাই পালাবার লোক নয়। সরকার একটা কথাই বারবার বলে এসছে, টাকা নেই, টাকা নেই, টাকা নেই। 6 লক্ষাধিকেরও বেশি সরকারি পদ শূন্য আছে। নিয়োগ না করে সেই যে বেতন, পেনশন, ভাতা সব রাজ্য সরকার তার নিজ তহবিলে জমা করছে, আর সেই টাকা দিয়ে সরকার কি করছে? খেলা মেলা, দান খয়রাত করছে। এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলতেন ডিএ যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতা থাকার অধিকার নেই। আর সেই মুখ্যমন্ত্রী হয়েই বললেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, দয়ার দান। সরকারি কর্মচারী সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা আমাদের পরিষেবা দেব, আমরা পরিশ্রম করব, তার বিনিময়ে আমাদের ন্যায্য পাওনাটা আমরা নেব। 6বার আমরা জিতেছি। শ্যামল স্যার, এবারও তো জয় পেলেন, কীভাবে দেখছেন? দেখুন, এটা তো প্রত্যাশিতই ছিল। আমরা 2016 সালে যখন এই মামলাটা করেছিলাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটা শুরু হয়েছিল, আমরা কিন্তু এই কারণে মামলা করিনি যে ডিএ বাবদ কিছু টাকা আমরা পাবো, মাইনেটা একটু বাড়বে। আমরা মামলা করেছিলাম পূর্বতন যে বামফ্রন্ট সরকার, সেই আমলেও কিন্তু ডিএ বঞ্চনা ছিল। কিন্তু সেই সময় তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত, তার সঙ্গে আমরা বসতাম, তিনি আমাদের বলতেন যে ডিএটা আপনাদের অধিকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, কিন্তু সরকার একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আমি ক্লিয়ার করে দেবো। এই যে অ্যাটিটিউডটা, এটা অন্যরকম। আমি এই বঞ্চনাটাকেও সমর্থন করছি না, আমরা সেই সময় আন্দোলন করেছি। কিন্তু তখন দুটো বিষয় ছিল। একটা হচ্ছে সরকারের সঙ্গে আলোচনা করার একটা জায়গা ছিল, মাননীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসতেন। 2 নম্বর, একটা ডেমোক্রেটিক স্পেস ছিল, আমরা এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র মহাকরণের মধ্যেও আন্দোলন করতে পারতাম। কিন্তু 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই প্রথম পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কাটলেন, তারপর একে একে বিভিন্ন দপ্তরে ইউনিয়ন করার অধিকার কাটলেন, তারপর সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিলেন এবং মিথ্যে মামলা, মানে একেবারে একটা সন্ত্রাস নামিয়ে আনলেন। পরিস্থিতি এমন একটা জায়গায় গেল যখন কিন্তু আমরা ভাবতেই পাচ্ছি না যে কিভাবে কর্মচারী আন্দোলন করব, কারণ কোনো স্পেস নেই। পুলিশ প্রশাসন এবং শাসক দল সমর্থক কর্মী সংগঠন একটা ত্রয় স্পর্শে, মানে আতঙ্ক রাজ একটা করে দিয়েছে। প্রথম আমরা মামলাটা করেছিলাম তিনটে কারণে। একটা হচ্ছে যে এই আতঙ্ক রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বলা, কর্মচারীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে না, কর্মচারী সংগঠন ও সিনা টান টান করে সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে। 2 নম্বর, সরকারকেই বার্তাটা পৌঁছে দেয়া যে দেখো, তুমি যতই ফ্যাসিস্ট হও, যতই ভয়ঙ্কর হও, আমরা কর্মচারীরা কিন্তু আছি, সবাই পালাবার লোক নয়। 3 নম্বর হচ্ছে আইনিভাবে ডিএর অধিকারটাকে প্রতিষ্ঠা করা। কারণ এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলতেন ডিএ যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতা থাকার অধিকার নেই। আর সেই মুখ্যমন্ত্রী হয়েই বললেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, দয়ার দান। আমাদের কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করলেন, চোর ডাকাতের সঙ্গে তুলনা করলেন। এখন এগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা প্রত্যেকে মানুষের ব্যক্তিগত রুচি, তার শিক্ষা, তার পারিবারিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, এগুলোর উপর নির্ভর করে। তা সেটা ওনার যেরকম শিক্ষা সেই অনুসারে আমাদের কুকুর বেড়াল চোর ডাকাত বলেছেন, ঠিক আছে, মানুষ ওনার রুচি বা এটা বুঝতে পারবেন। তা আমরা তো আর তার পাল্টা ওনাকে এই ধরনের ভাষা বলতে পারবো না। কিন্তু উনি অধিকারটাকে অস্বীকার করলেন, অর্থাৎ বললেন এটা আমাদের অধিকার নয়। এই অধিকার প্রতিষ্ঠা করার, আমরা ওনার ব্যক্তিগত জমিদারির প্রজা নই বা ওনার খিদমত খাটার জন্য আমরা আসেনি, আমরা সরকারি কর্মচারী সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা আমাদের পরিষেবা দেব, আমরা পরিশ্রম করব, তার বিনিময়ে আমাদের ন্যায্য পাওনাটা আমরা নেব। এবং এই কারণেই আমরা মামলাটা করেছিলাম। 6বার আমরা জিতেছি এবং সুপ্রিম কোর্টে ওনারাই মামলা নিয়ে গেছেন। তা মহামান্য সুপ্রিম কোর্টে আজকে যে রায় হয়েছে, এটা ঐতিহাসিক বললে ভুল হবে, এটা সারা ভারতবর্ষে কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা মাইল ফলক। যদি বলবেন কেন, অত্যন্ত সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট 31শে আগস্ট 2018
মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেইটাকে আপহেল্ড করেছেন, সেই রায়টাকে একদম হুবহু বজায় রেখেছেন। 2 নম্বর, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে মোড অফ পেমেন্ট অফ ডিএ সরকারের এটাই একমাত্র সূচক, এইটা পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মোড অফ পেমেন্ট অফ ডিএতে একটা সুপ্রিম মান্যতা পেয়ে গেছে। 3 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট অত্যন্ত নির্দিষ্টভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন, বলেছেন যে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে তার 25% ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে। ইমিডিয়েটলি মানে আজকে হলে আজকে দিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে বাকি যে 75% রইল, 6 মার্চ একটা কমিটি করে দিয়েছেন, সেই কমিটি 3 জন মাননীয় বিচারপতি এবং সিএজির মতো একজন মানে সর্বোচ্চ পর্যায়ের অফিসার তাকে রেখেছেন। সিএজি থাকতে না পারলে একজন ওই স্তরের একজন হায়েস্ট অফিসার থাকবেন। এই 4 জনের কমিটি ঠিক করে দেবে যে বাকি কিস্তিগুলো কিভাবে দেবে এবং কিভাবে ডিএটা করবে। কিন্তু সেই 75%-এর যে প্রথম কিস্তিটা হবে সেইটা 31শে মার্চের মধ্যে দিতে হবে এবং 15ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে যে তুমি কী করলে। এর আগে সুপ্রিম কোর্টে বহু রায় হয়েছে, কলকাতা হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে, বলেছে নির্দেশ পালন করবেন, কমপ্লাই। কিন্তু সেইটা সরকার কমপ্লাই করছে কিনা, সেই নির্দেশটা মানছে কিনা, এটার জন্য একেবারে সুপ্রিম কোর্টের নিজস্ব নজরদারি ব্যবস্থা, এটা কিন্তু অতীতে কখনো হয়নি। অর্থাৎ রাজ্য সরকারকে কিন্তু সুপ্রিম কোর্ট বিশ্বাস করছেন না, ভরসা করছেন না। সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন যে রাজ্য সরকারের হাতে এটা কমপ্লাই করার দায়িত্ব ছেড়ে দিলে রাজ্য সরকার কিন্তু অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট করবে, কর্মীরা বঞ্চিত হবে। এই জন্যে কমপ্লায়েন্স করার যে নজরদারি সেটাও সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছেন। আমরা এই একটা ঐতিহাসিক জয়। এতে শুধু যে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত কর্মচারী তারা উপকৃত হবেন তা নয়, তাদের সংখ্যা কম বেশি 10 লক্ষ। সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছেও একটা বড় আইনি অস্ত্র উঠে এলো যে ডিএ দেওয়ার মোড অফ পেমেন্ট অফ ডিএ হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অর্থাৎ এইটা কিন্তু সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী আন্দোলনে একটা মাইল ফলক। সবথেকে বড় কথা, আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাবো যে প্রয়াত অর্থ দপ্তরের কর্মী স্বপন দে, তার জন্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাসরা এই মামলায় যুক্ত হতে পেরেছিলেন। এর আগে আমাদের মামলা নিয়েছিলেন সর্দার আমজাদ আলী, মাসুম আলী সর্দার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, সুপ্রিম কোর্টের আলী রহিম এবং শেখর কুমার। এরাই তো আমাদের বক্তব্যগুলো, আমাদের তথ্য পরিসংখ্যান, আমাদের যুক্তিগুলো সুপ্রিম কোর্টের মাননীয় বা আদালতের মাননীয় বিচারপতিদের কাছে তুলে ধরেছেন এবং আজকে এই ঐতিহাসিক জয়টা এনেছেন। তাদেরকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সঙ্গে সঙ্গে সারা কর্মচারী সমাজকে, অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী সমাজকে আমরা অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাবো। কারণ তারা এই দীর্ঘ আজকে 11 বছরে মামলাটা পড়েছে, তাই দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে তারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, বিশ্বাস করেছেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের জন্য ন্যায়টা ছিনিয়ে আনতে পারবে। সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। মলয় স্যার, আপনি বারবার বলেছেন আপনি আশাবাদী ছিলেন যে কর্মচারী সংগঠনের পক্ষে এই রায় আসবে। আজকের দিনে দাঁড়িয়ে কর্মচারীরা কতটা উচ্ছ্বাসিত? আপনার কাছে বারবার ফোন আসছে। হ্যাঁ, দেখুন ব্যাপারটা কি, আমরা একটা লক্ষ্য নিয়ে কিন্তু এই আন্দোলনে নেমেছিলাম। এমনি রাস্তায় নেমে আন্দোলন এবং আইনি আন্দোলন দুটোই আন্দোলন রয়ে পর্যায়ের পরে, এবং আমরা অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 2016 সালে নভেম্বর মাসে কেস ফাইল করে, ডিসেম্বর মাসে প্রথম দিকে একটা মেনশন হিয়ারিং হয় এবং ফেব্রুয়ারি মাসের 16 তারিখে ফার্স্ট হিয়ারিং হয়। তাতে আমরা হেরেছিলাম। তারপরে আমরা হাইকোর্ট যাই, হাইকোর্ট থেকে জিতে আবার স্যাট থেকে হাইকোর্ট, এই হাইকোর্ট স্যাট এই করতে করতে আমরা সর্বত্র হাইকোর্টে যেমন 4 বার জিতেছি, ট্রাইব্যুনালে 2 বার জিতেছি এবং আমাদের লক্ষ্য ছিল এই জয় আমরা পাবই। কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএ দিতে হবে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, সে কথাটাই কিন্তু উচ্চ আদালত থেকে বলে দিয়েছে। কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনাল ঠিক করবে। ট্রাইব্যুনাল অসাধারণ একটা রায় দিয়েছিল, আজকে সেই রায়টাই কিন্তু দিতে হবে বলেছে। কিন্তু সরকারের উপর বিশ্বাস নেই বলে সর্বোচ্চ আদালত এই 4 জনের কমিটি করে দিয়েছে। তারাই কিন্তু কিভাবে ডিএ দেবে না দেবে সেটা দেখভাল করবে। এবং সত্যি কথা বলতে কি, আজকে এই যে এত বড় জয়,
আমাদের মধ্যে যেটা এসছে, আমরা বারবার বলছি এই জয় শুধু আমাদের জয় না, সামগ্রিকভাবে কর্মচারী সমাজের জয়। এবং এই জয় অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের জয়। তারা যে একদম মুমূর্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী, এজেড কর্মচারী, তারা আমাদের কাছে ফোন করে বারবার বলতো, কেঁদে বলতো যে মলয়বাবু ডিএটা কি আর পাবোই না আমাদের জীবদ্দশায়। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, দেখুন পাবেন পাবেন, আর একটু সময়, কিছু তো বলার নেই। কিন্তু আজকে বারবার ফোন করে তারা আশীর্বাদ করছে। এই আশীর্বাদ আমাদের জীবনে একটা বড় পাথেয়, পরিষ্কার কথা বলছি। তাই এবার কিভাবে ডিএটা পাওয়া যায়, আমাদের কাছে যা নথিপত্র আছে, কিভাবে ডিএ দেবে আমরাই বলে দিতে পারবো। কতটা ডিএ সরকারি কর্মচারী পাবে সেটা আমাদের কাছে এই নথিগুলো আছে। আমরা সেই ইনফরমেশন কর্মচারী সমাজের কাছে তুলে ধরবো, তারাই হিসাব করতে পারবে। কারণ প্রথমে আজকে বলেছে তো আজকে না, সে স্বাভাবিকভাবে 2-1 দিনের মধ্যে 25% ডিএ কিন্তু রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে। এবং তার পরবর্তীকালে 31শে মার্চের মধ্যে এই যে ঠিক করে দেওয়া কমিটি, তারা বলবে কত শতাংশ ফার্স্ট কিস্তি ওর মধ্যে দিতে হবে। তারপরে ইনস্টলমেন্টের দিক কি যেভাবেই দিক সেটা কমিটি ঠিক করবে। আমরা কমিটির যে সিদ্ধান্ত মাথা পেতে দেব, যেভাবে তারা নির্দেশ দেবে। আমরা যাতে পুরো অর্থাৎ 1/7/2009 থেকে 1/1/2019 পর্যন্ত এই যে বকেয়া ডিএটা যাতে কর্মচারী সমাজ পায়, তার জন্যই আমরা দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি। এবং পরিশেষে বলি, সরকার একটা কথাই বারবার বলে এসছে, টাকা নেই টাকা নেই টাকা নেই। 6 লক্ষাধিকেরও বেশি সরকারি পদ শূন্য আছে। অর্থাৎ নিয়োগ না করে সেই যে বেতন, পেনশন, ভাতা সব রাজ্য সরকার তার নিজ তহবিলে জমা করছে। আর সেই টাকা দিয়ে সরকার কি করছে, খেলা মেলা দান খয়রাত করছে। অর্থাৎ টাকা রাজ্য সরকারের কাছে আছে। আজকে বাজেট, আমরা সেই দিকেও লক্ষ্য রাখছি। এবং বাজেটে সবাই ভেবেছিল ষষ্ঠ বেতন কমিশনের 1 থেকে 2 কিস্তি দিয়ে রাজ্য সরকার ঘোষণা করে। এটার সঙ্গে কিন্তু আজকের যে ডিএ যে মামলার রায় কিন্তু কোনো সম্পৃক্ত নেই। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের ডিএ কত দিল সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে। আমাদের ডিএ না দিয়ে যদি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেয়, অন্যান্য খেলা মেলাতে যদি খরচ বাড়তি করে, তাহলে কিন্তু এর প্রতিবাদে কিন্তু আমরা রাস্তায় নামবো। এবং এই যে 1 কিস্তি ডিএর কথা বলেছে, সেটাও আমরা কয়েকটা দিন দেখবো। দেখার পরে এই অর্ডারের বেসিসে আমরা কিন্তু রাস্তায় নেব। কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ আমাদের ডাকে একদম উপস্থিত থাকবে, এটা আমরা ধারণা। অতএব আগামী দিনে কর্মচারী সমাজকে প্রস্তুত থাকতে আমরা জোর হাতে করজোরে আমরা অনুরোধ করছি।